আমার বয়স এখন 24। কলেজের পড়াশোনা শেষ করে এখন টিউশনি করি। এরই সঙ্গে সরকারি চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সরকারি চাকরি পাওয়া এখন খুবই দুষ্কর। লাখের উপর পরীক্ষার্থী, আর চাকুরি পাচ্ছে মাত্র হাজার খানেক। অনেক সময় সংখ্যাটা আরও কম। যাই হোক, আমি একটি বিজ্ঞাপন দিয়েছিলাম টিউশনির ব্যাপারে। মাত্র 4টে টিউশন করি। এতে যা পাওয়া যায় নিজের খরচই হয় না। সংসারে দেব কি? তবে সংসারে তো কিছু দিতে হবে। সেই জন্য টিউশনি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিলাম। এই শহরের এক বাড়ি থেকে ডাক এসেছে, আমাকে দেখা করতে বলেছে। বিকেল বেলায় বাড়ি থেকে বের হলাম। বাড়িটি শহরের শেষ প্রান্তে, বেশ বড় বাড়ি। ঠিকানাটা একবার মিলিয়ে দেখে নিলাম। হ্যাঁ, ঠিক বাড়িতেই এসেছি। এখানে এসে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। এখন একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। চারিদিক বেশ অন্ধকার। আমি বাড়ির কলিং বেলটি টিপলাম। ভেতর থেকে এক নারী কণ্ঠের সাড়া মিলল। বাড়ির দরজা খুললেন এক প্রৌঢ় মহিলা। আমাকে ভেতরে আসতে অনুরোধ করলেন। আমি ভেতরে প্রবেশ করলাম। তিনি আমাকে সোফায় বসতে বললেন এবং নিজেও অন্য একটি সোফায় বসলেন। কিছুক্ষণ নীরব থাকার পর সেই আন্টি আমাকে বললেন। আমি সেই ভদ্রমহিলাকে আন্টি বলেই সম্বোধন করলাম। তিনি বললেন, শোনো বাবা, আমার একমাত্র মেয়ে শান্তা সামনের বছর মাধ্যমিক দেবে। ও অঙ্ক আর ইংরেজিতে বেশ কাঁচা। তুমি ওকে এই দুটি সাবজেক্ট ভালো করে শিখিয়ে দিবে। তা বাবা, তুমি দুটো সাবজেক্ট ঠিক মতন পড়াতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? আন্টি তখন বললেন, না, আমার বলার একটা কারণ আছে। আগে আমরা ধরো একই মাস্টারের কাছে সব সাবজেক্ট পড়তাম, কিন্তু এখন দিন পাল্টেছে, নিয়মও পাল্টেছে। এখন একটা সাবজেক্টের জন্য একটা মাস্টার। তাই কথাটা বললাম, কিছু মনে করলে না তো? আমি বললাম, না না, কিছু মনে করিনি। আমার দুটো সাবজেক্ট একই সঙ্গে পড়াতে কোনো অসুবিধা হবে না। তিনি বললেন, ঠিক আছে বাবা, আর তুমি বেতন নিয়ে চিন্তা করো না, আমি ভালো বেতনই তোমায় দেব। আমার তো কথা শুনে বেশ ভালোই লাগলো। পড়াতে রাজিও হয়ে গেলাম। আন্টি তখন তার মেয়েকে ডাকলেন। এরপর একটি মেয়ে আমাদের ঘরে এসে দাঁড়ালো। আন্টি বললেন, এই আমার মেয়ে শান্তা, একেই তুমি পড়াবে। আমি দেখলাম এক অতীব সুন্দরী কন্যা এসে আমার সামনে দাঁড়িয়েছে। আমি তার দিকে তো অপলক নয়নে তাকিয়ে থাকলাম। আমার যেন কিরকম একটা অনুভূতি অনুভব করলাম। আমি বরাবরই মেয়েদের সঙ্গে ঠিক সহজে মেলামেশা করতে পারি না, অন্য ছেলেরা যেটা পারে। আমি বরাবরই একটু দূরত্ব রেখে চলি। হঠাৎ আন্টির কথায় সম্বিত ফিরে পেলাম। তিনি বললেন, সামনের 1 তারিখ থেকে বাবা তাহলে তুমি চলে এসো। আমি সম্মতি দিয়ে সেদিনের মতন সেখান থেকে চলে এলাম। বাড়ি ফিরে এসে মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘুরপাক খেতে থাকলো। 1 তারিখ আসতে এখনো দিন চারেক দেরি আছে। এরপর ঠিক 2 দিন পর রাস্তায় বেরিয়েছি। বাস স্টপের কাছে শান্তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। আমি নমস্কার করে বললাম,
এখানে তুমি দাঁড়িয়ে আছো, কোথাও যাবে? সে উত্তর দেওয়ার আগেই দেখলাম আন্টি জলের বোতল হাতে নিয়ে এগিয়ে আসছে। তিনি বললেন, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, জলের বোতলটা বাড়িতে রেখে এসেছিলাম, তাই এই জলের বোতলটা কিনে নিয়ে এলাম। তা বাবা, তুমি কিন্তু ঠিক 1 তারিখেই চলে আসবে, ঠিক সন্ধ্যের পরে পরেই চলে এসো। আমি বললাম, কেন, সকালে এলে অসুবিধে আছে? আন্টি একটু চিন্তা করে একটু অস্বস্তি বোধ করলেন মনে হলো। বললেন, তাই এসো। আমি নমস্কার করে সেখান থেকে চলে এলাম আর ভাবতে থাকলাম, আন্টি এমন অনীহা বোধ করলেন কেন? যা হোক, আর তো 2 দিন, আন্টির বাড়ি গিয়েই না হয় জিজ্ঞাসা করা যাবে। এরপর প্রতীক্ষার সেই 1 তারিখ চলে এলো। আমি একেবারে সকাল 7টায় সেই বাড়িতে এসে উপস্থিত হলাম। কিন্তু কি আশ্চর্য, আমি কি বাড়ি ভুল করলাম? সেদিন দেখলাম এই বাড়িটি উজ্জ্বল ঝকঝকে সাজানো গোছানো, কিন্তু আজকে আমি এ কি দেখছি? পরিত্যক্ত এক বাড়ি, বাড়িতে কেউ আছে বলে মনে হচ্ছে না। তবে কি আমি ঠিকানা ভুল করলাম? না, ঠিক বাড়িতেই এসেছি। যা হোক, বাড়ির ভিতরে প্রবেশ করলাম, কলিং বেল বাজালাম, বেল বাজলো না। দরজায় নক করলাম, ভেতর থেকে এক ভারী দরাজ গলার আওয়াজ এলো। কে? কে ডাকে? আমি তো ভয় পেয়ে গেলাম। আমি অপেক্ষায় ছিলাম ভেতর থেকে নারীর সুরেলা কণ্ঠস্বর শুনতে পাবো, কিন্তু এ কেমন কণ্ঠস্বর? যা হোক, অপেক্ষায় আছি। দরজা খুলে কাছে এলো এক বৃদ্ধ ভদ্রলোক। তিনি বললেন, কে বাবা তুমি? আমি তাকে আগের দিনে সমস্ত কথা বললাম। শুনে তিনি বললেন, বাবা, আজ আর তারা কেউই বেঁচে নেই। গত 2 বছর হলো তারা মারা গিয়েছেন। আমি বললাম, তাহলে আমি বাস স্টপে যে তাদের দেখেছি? বৃদ্ধ বললেন, ওই তো সেদিন মা তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাস স্টপে অপেক্ষা করছিল বাসের জন্য। এমন সময় অতর্কিতে একটি 4 চাকা গাড়ি তাদের এসে পিষে দিয়ে চলে যায়, সেখানেই তাদের মৃত্যু হয়। তারপর থেকে আমি একাই এই বাড়ি পাহারা দিই। তাদের এক নিকটাত্মীয় বিদেশে থাকে, এখানে আসার কথা আছে। তিনি এলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমার আর মন টেকে না। এ এক ভৌতিক বাড়ি হয়ে গেছে। মাঝে মধ্যে তেনাদের দেখা যায়, আত্মার এখনো সদ্গতি হয়নি। আমি ভগ্ন হৃদয়ে সেখান থেকে বাড়ি ফিরে এলাম আর ভাবতে থাকলাম সেই সব অলৌকিক ঘটনার কথা।